দিদি যদি ওদেরকে হাত করতে না পারে, বিজেপিতে এসেছিল, ওখান থেকে মলমূত্র নেওয়ার চেষ্টা করেছে, ঠিকমতো পাইনি, আবার তৃণমূলে গেছে। সমাজের আবর্জনা মলমূত্র একটি স্ট্যান্ডার্ড, কেন ওগুলো সার হিসেবে ব্যবহৃত হয়, পরবর্তীকালে এবার গাছপালা জন্মায়। এই বলছি, আমি পরিষ্কার করে বলছি, তোমাকে গাল দেবো না, যেমন তো রেগে যাবো না, গালাগাল দেবো না, খালি অনুপ্রাণিত বলে দেবো, অনুপ্রাণিত শুভনন্দন, এই দুটো বলে দেবো। তুমি বিজেপিটা গালাগাল, চেয়ারম্যান চেয়ারটা কে দেবো, তার কি ফক্র উল্টে পড়ে যাবে, যে আমার চেয়ার কালে কেন, সুপ্রিম কোর্টে যা, সুপ্রিম কোর্টে যা। কি লজিক রে ভাই, মমতা ব্যানার্জি ক্ষমতায়, তার কাছে চেয়ার কেন, কে নিতে নমরতে নামিয়ে বলে সুপ্রিম কোর্টে যা। উত্তর, আপনার বডিগার্ড কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এমন কোন বডিগার্ড কি? এটাই তো নাকি, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তাই তো? এই লোকগুলো এলো কোথেকে? ঠোঁট কাটা পল্টু, জিপ কাটা সেন্টু, নাক কাটা হান্টু, চোখ কানা পচা, এগুলো ওটা বিজেপিতে, যদি বিজেপি ক্ষমতা চলে আসতো, আচ্ছা বলুন তো, ধরুন বিজেপিতে আসার পরে 21 সালে বিজেপি ক্ষমতা চলে এলো, সব্যসাচী মন্ত্রী হয়ে গেল, বাংলার কি কল্যাণ হতো? আমি বিজেপিকে বলি, আপনাদের আবর্জনাগুলোর গন্ধগুলো ভালো লাগছে শুনতে, অনেক আবর্জনা তো এখন ঘুরে বেড়াচ্ছে, এই সব কথা চেয়েছে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, সমাজের অসুখ বুঝতে হবে। কিন্তু এই সব্যসাচীকে নেতা করা হয়েছিল, দিল্লি থেকে নেতা করে দেওয়া হয়েছিল, মানে দেহত্যাগ মলত্যাগ একই ব্যাপার এদের কাছে আর কি, পার্টি ত্যাগ, দেহত্যাগ, মলত্যাগ তিনটি এক। তো এই ত্যাগ করা মানুষগুলো বিজেপিতে যদি ক্ষমতা আসতো, রাজ্যটার কি হতো? এবার ওরা গন্ধগুলো আবার চলে গেছে ওখানে, সে গিয়ে বলছে 30 সেকেন্ডে মেরে দেবে, ও তো গুন্ডা। ও ঠিকই বলেছে, তাই সত্য কথা বলেছে, ও তো গুন্ডাই নিয়ে এসেছিল। আমি একটু জাভেদ সাহেবকে জিজ্ঞেস করি, একবার কেন ওই সব্যসাচীকে ধরে অ্যারেস্ট করে জেরা করা হবে না, যে আপনি আপনার পিএসিএ কে নিয়ে আপনার বডিগার্ড কে নিয়ে আসতে পারেন? তো আপনার বডিগার্ড কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এমন কোন বডিগার্ড কি? এটাই তো নাকি, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তাই তো? এই লোকগুলো এলো কোথেকে? ঠোঁট কাটা পল্টু, জিপ কাটা সেন্টু, নাক কাটা হান্টু, চোখ কানা পচা, রীতিমতো বিক্ষোভ সব্যসাচী দত্ত বলেন যে সুপ্রিম কোর্টে যান না, এখানে কি করতে? এতজন মিলে প্রশ্ন করে, কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। সুপ্রিম কোর্টে যান না, সুপ্রিম কোর্টে যাবে কেন? তো আমি একটা কাজ করতে পারি, তো চলো তো পৌলমী, সব্যসাচীর বাড়ি ঘর সব কেড়ে নি, ও সম্পত্তি স্থাবর অস্তব্য সব গায়ের জোরে লিখিয়ে দিই, আর যা কিছু করে ওকে বলি যে সুপ্রিম কোর্টে যা। সব্যসাচীর ওই যে কি পদ আছে না, পদটা আগে নিতে হবে, মমতাকে বলে খেয়ে নেওয়ার পরে ওর বাড়ি গাড়ি সম্পত্তি আসবাবপত্র খাওয়া দাওয়া, ওর কিছু নেমে যত তরকারি ভাত সব খেয়ে নেবো, খেয়ে নিয়ে বলবো আমরা তো বেআইনি কাজ করেছি, সুপ্রিম কোর্টে যা। ঠিক এটা এরকম হয়েছে, কি বুদ্ধি রে ভাই, সুপ্রিম কোর্টে যাবে কেন? তাহলে আমি তো তাড়িয়ে দেবো, কি ওই সল্টলেকে না কোথায় আছে না, বের করে দেবো, চেয়ারম্যান চেয়ারটা কে দেবো, তার কি ফক্র উল্টে পড়ে যাবে, যে আমার চেয়ার কালে কেন, সুপ্রিম কোর্টে যা, সুপ্রিম কোর্টে যা। কি লজিক রে ভাই, মমতা ব্যানার্জি ক্ষমতায়, তার কাছে চেয়ার কেন, কে নিতে নমরতে নামিয়ে বলে সুপ্রিম কোর্টে যা। উত্তর, রীতিমতো বললেন যে সুপ্রিম কোর্টে যান, এখানে কেন? মানে খুনি, মানে ব্যাপারটা কি, খুনি খুন করছে, কাটছে, বলছে আমায় তো অন্যায় কিনে আমাকে মারছো কেন, বলে খুন করবো তোর গোষ্ঠীকে বল সুপ্রিম কোর্টে যেতে, এরকম হলো কথা। সুপ্রিম কোর্টে যাবে কেন মানুষ? একটা নিরীহ সাধারণ শিক্ষক সে সুপ্রিম কোর্টে কি বসে থাকবে? ন্যায়ের জন্য সুপ্রিম কোর্টের তারিখ হবে তো। এই তো ডিএ মামলা কতবার কতদিন পিছলো না, 2016 সাল থেকে ডিএ মামলা পিছিয়েছে, 2016 থেকে 2025 সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট চলছে, স্যাট চলছে তো, মানে নির্লজ্জতা তো সীমা থেকে একটা। আমি শামীম সাহেবকে বলছি, আপনি খুব ভালো, উনি কিন্তু আইপিএস তো খুব ভালো ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু আমার ভালো হয়েছে ইন্টারভিউটা, কথা খারাপ লাগেনি আমার,
তাকে বলছে আচ্ছা সব্যসাচীকে ধরে ওই ঠোঁট কাটা জিপ কাটা নন্টে পন্টে পচা আসে তারা এসেছিল কি করতে বিকাশ ভবনে? দেখুন তো, তাহলে মিডিয়াকে ধরে মারতে গেছিল কেন? কারণটা কি? সাংবাদিক মানে সাংবাদিকদের প্রেস ক্লাব কি ঘুমিয়ে থাকবে স্যার এরপরে? শাসকের প্রভাব, আমরা সব শাসক দলের প্রভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছি, আমরা অনুপ্রাণিত। এই অনুপ্রাণিত শব্দটাকে 12টা বেজে গেছে জানো তো। অনুপ্রাণিত শব্দের মধ্যে একটা গ্লামার ছিল জানো তো। আজকাল না তোমাকে গাল দেবো না, যেমন তো রেগে যাবো না, গালাগাল দেবো না, খালি অনুপ্রাণিত বলে দেবো। অনুপ্রাণিত আর শুভনন্দন এই দুটো বলে দেবো, তুমি বুঝে যাবে এটা গালাগাল। গালাগাল পরিণত হয়ে গেছে অনুপ্রাণিত কথা। ওরা অনুপ্রাণিত, কথা বলবে না, হাজার অন্যায় হলো কথা বলবে, উপায় কি? আর এই এখন এই টিভি দেখতে পাচ্ছি সুপ্রতিম বাবু আপনি বলছেন নাকি অ্যাটেনশন ড্র করার জন্য এইগুলো করেছে, বেশ করেছে। অ্যাটেনশন ড্র করবে তো, ওদের যে বউয়ের জন্য বাড়ির মাম্মার জন্য ওষুধ কিনতে পারছে না, আর বউ বাচ্চার জন্য খাবার কিনতে পারছে না, আর ওদের বাড়ির স্কুলে ওই বাচ্চার স্কুল নষ্ট হয়ে গেছে, স্কুলে পড়তে যেতে পারছে না, তো ও রাস্তা পাগলা হয়ে যাবে না? আপনারা চুপ করে বসে আছেন, আর ওরা অসহায়ের মতো দিনের পর দিন বিকালের সামনে রাত কাটাচ্ছে এই গরমের সময়, এই মে মাসের দাবদাহের মধ্যে। কি ওরা কিছু করে থাকবে নাকি? আমি পরিষ্কার বলছি, এই 15-16 হাজার যুবক যুবতী তরুণ তরুণী যদি শিক্ষক নয় অন্য পেশার লোক হতো, যদি দুধেল গাই হতো, চামড়া তুলে ছেড়ে দিত। এই যারা লাফাচ্ছে থাফাচ্ছে, কয়টা লাশ পড়ে যেত হয়তো কালকে যা হলো। আমি পরিষ্কার বলে রাখছি, ওরা শিক্ষক, ওরা নম্র, ওরা ভদ্র, আপনারা বেঁচে গেছেন। আমি মানছি আপনাদের কথা, বিকাশ ভবনের লোকদেরকে উদ্ধার করা আপনাদের দরকার ছিল, মানছি। সঙ্গে সঙ্গে আপনারা যাদেরকে সরাতে গিয়ে লাঠিপেটা করলেন, রক্তাক্ত করলেন, একজনকে স্ট্রোক হয়ে গেল, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করা দরকার ছিল আপনাদের, করেছেন। অনেক বিনয়ের সাথে অনেক কায়দা করে তাদেরকে আলাদা করা যায়, শিখবেন নাকি কিভাবে আলাদা করতে হয়, কিভাবে ভিড়টা কাটাতে হয়। শুধু বল প্রয়োগ করা হয় নাকি? তাহলে জল কামড় করতে গেল দুনিয়া থেকে উঠে গেছে নাকি? মানছি আপনাদের ভাইস ভার্সা এগুলোকে দেখতে হয়, মানছি, কিন্তু ওটা পদ্ধতি ছটকাচ্ছে মানুষ, চারিদিকে রক্তাক্ত শিক্ষক দল ছটকাচ্ছে, তারাই কেউ কেউ হাওয়া করছে, মুখে জল দিচ্ছে, পুলিশ করে বসে আছে। আপনারা তো আহতদের পুনর্বাসন দিয়ে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য একদম লাইন ধরে অ্যাম্বুলেন্স থাকবে, আপনাদের ব্যবস্থা করে থাকবে। আর মারতে হবে কেন? তো ধাক্কা দিয়ে চলে যায়, আপনাদেরকে মেরে সরাতে হবে? তো ওরা তাহলে জীবন দিতে গেছে, তাহলে তোর না, ওরা তাহলে এমন করছে যে মরে যাই যাবো। কেন বলছি বলুন তো? একটা লোক কখন বলে যে মরে যাই যাবো? ওরা যে আপনাদের লাঠির সামনে নিজেরাই পড়ে যাচ্ছে যে মারো আমাদের, মেরে শেষ করে দাও আমাদের। ওরা তো আত্মবলিদান দিতে গেছে, ওদের পিঠ পাওয়ার কথা না। যখন মার খাচ্ছিল না আপনাদের পুলিশের লাঠি, তখন ওদের চোখে কি ভাসছিল জানেন? শামীম সাহেব, ওর বাবা মা অসুস্থ হয়ে কাঁদরাচ্ছে, তার ওষুধ কিনতে পারেনি ছেলে, হ্যাঁ 1 মাস 2 মাস হয়ে গেছে, বেতন নেই, সেই চিত্রটা না ভেসে উঠছে তার। বা আগামীতে তার কি হতে চলেছে, তার স্ত্রী, তার সন্তান তাকে স্কুল থেকে তাড়াবে, ফিস পাবে না, তার বাড়ি থেকে তাকে বিতাড়িত করবে, ইএমআই দিতে পারছে না, তার চরম অশান্তি, মৃত্যুর কাছাকাছি তার জীবন হতে চলেছে, এতগুলো দুশ্চিন্তা তার মনের মধ্যে ভাসছে। সেই মুহূর্তে আপনারা জোরসে লাঠি চালিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছেন তার। দায় হ্যাঁ আপনার সরকারের, আপনাদের যারা নেতা তাদের। স্যার আমি একটা প্রশ্ন করবো, একদম শেষে চলে এসেছি সাক্ষাৎকারের। একদিকে সব্যসাচী দত্তকে ঘিরে স্লোগান উঠলো চোর চোর, একদম টানাহিটটা চাকরিহারাদেরকে। সব্যসাচী দত্তের অনুগামীরা হঠাৎ করে হেলমেট দিয়ে মারধর করতে দেন এবং খবর করতে রীতিমতো বাধা দেন, একদম দাবাং মুডে চলে যান সব্যসাচী দত্ত, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া তুই তোকারি। এই সব্যসাচী দত্তর এই বিকাশ ভবন অভিযান কি রাজ্য সরকারকে এর তীব্র মাসুল দিতে হবে? দেখুন, সব্যসাচী দত্ত ইকুয়াল টু মলমূত্র, আমি আগে বলেছি না, এটাকে বারবার রিপিট করছি, কিন্তু তার জন্য যাওয়ার হবে সত্য এটা। আমি এর বেশি কিছু বন্ধু মনে করতে পারি না। এদের নিয়ে টিভি চ্যানেল আমাকে বলতে, আপনাদের প্রফেশনের সামনে বলতে এটা আমার লজ্জা। আমি আমার বাড়ির যে কাজের লোককে অনেক উন্নত মনে করি, হচ্ছে ওর কি ওগুলো সব। বিজেপিতে এসেছিল, ওখান থেকে মলমূত্র নেওয়ার চেষ্টা করেছে, ঠিক মতো পাইনি, আবার তৃণমূলে গেছে। সমাজের আবর্জনা মলমূত্র সেটা স্ট্যান্ডার্ড, কেন ওগুলো সার হিসেবে ব্যবহৃত হয়, পরবর্তীকালে এবার গাছপালা জন্মায়। এই বলছি, আমি পরিষ্কার করে বলছি, সব্যসাচী
দত্ত যেটা করেছে, মুখ্যমন্ত্রীর উচিত ওকে ডেকে পাঠিয়ে বলা যে তুমি কি কাজ করতে গিয়েছিলে, হ্যাঁ? আর কাজ করে ফেরার সময় আপনার সাথে গুন্ডা বাহিনী থাকে কেন? চোখ মুখ দেখে তো বোঝা যায় এ পাড়ার নন্টে ও পাড়ায় ছন্টে, এ পাড়ার ঠোটকাটা ও পাড়ার ভোবলা, তারা কি করে ঘুরে বেড়াচ্ছে একজন মাননীয় কাউন্সিলর না কি তার সাথে? আর যেখানে শিক্ষকদের জীবন মরণ সমস্যা, তারা আশেপাশে গেছে কেন? ওদের পাশে যাওয়ার জন্য যোগ্যতা রাখবে। সব্যসাচী না, যার লেভেল না, ওই যে শিক্ষকদের পাশে গেছে তার জন্য ডিগ্রি, তার জন্য সার্টিফিকেট আনতে হবে। একদম বললেন আমি এই লেভেল বাধ্য নই, শিক্ষকদেরকে সব্যসাচী দত্ত বলে আমি কিচ্ছু বলতে বাধ্য নই, যা ইচ্ছা করুন আপনারা। গেছে কেন? ওদের সামনে হয়েছে কেন? ওরা যখন আছে ওদের পাশে গেছে কেন? ও তো ভাবা দরকার ছিল ওকে ঘিরে ধরতে পারে। ও কেন বিজেপি থেকে গেছিল জিজ্ঞেস করতে? ও বিজেপি থেকে কি করতে গেছিল? কি করতে? বিজেপি কি ছিল? মহান বিজেপিতে গেল, এখন বিজেপিকে মহান বলতে হবে, সকাল বিকেল মহান বলতে হবে। পদ পাইনি বলে, চুরি করতে পারিনি বলে, নেতা হতে পারিনি বলে, সরকার আসতে পারিনি বলে। মাননীয় ভালো জানে এদেরকে পদ দিয়েছে এখনো। ছি 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 ছি। এই রাজীব বাবু কোথায়? যে রাজীব, ও আমার রাজীব, সে রাজীব কি নাম? রাজীব বন্দ্যোপাধ্যায় বলছে সুন্দরবনকে নেতা মন্ত্রী করেছে, সব বাঁধ বাঁধ দেওয়ার জন্য সুন্দরবন সব পয়সা চুরি করে নিয়েছে রাজীব। মমতা ব্যানার্জি নিজে বলেছে। সেই রাজীব আবার কি বাবা নাকি মারা গেছে, দিদির কাছে দিদি আবার চকলেট দিল, বিস্কুট দিল, চুপ চুপ করে কুরকুর করে খেল। কি হয়ে না আবার দিদির কাছে, এখানে আর পদ পাইনি, তারপর সে দিল্লি চলে গেছিল। বিজেপি হবে, চাড্ডি হবে, চাড্ডি চাড্ডি হবে। আর চাড্ডিও তো ভালো লাগছে না, চাড্ডি না, চুরি করতে হবে, চিটিংবাজি করতে হবে। এই লোকদেরকে না মলমূত্রের পাশে কিছু বলবেন না প্লিজ। সব্যসাচী দত্তের যে বিকাশ ভবন অভিযান, রাজ্য সরকারকে কি এর মাসুল দিতে হবে স্যার? কোনটার? সব্যসাচী দত্তর যে বিকাশ ভবন অভিযান এবং যে পরিস্থিতি। দেখুন ভাই, একটা সোজা কথা বলি, এই মোল্লারা না কিছুদিন আগে খেপেছে। এই ওয়াকআপ নিয়ে মাননীয় বলেছেন না, ওয়াকআপ নিয়ে মাননীয় বলেছেন, দেখছে যে আমি তো জগন্নাথ মন্দিরটা করেছি, আবার আমি শামসেরগঞ্জে গিয়ে ওদেরকে মলম দেওয়ার চেষ্টা করেছি একদিন পরে। হিন্দু ভোট তো আমার চাই রে ভাই, সব হিন্দু ভোট নিয়ে শুভেন্দুরা পালাবে, হিন্দুদের হাত করতে হবে না তো? করতে গিয়ে মোল্লাদের মানে দুধের গাইদের একটু খিচুড়ি দিতে হবে। তো উনি বলে যে যা ওয়াকআপ নিয়ে মুভমেন্ট সব দিল্লিতে কর, কলকাতা বা পশ্চিমবঙ্গের ওয়াকআপ নিয়ে করা যাবে না। অনেকগুলো গুলি করেছো, গুলোগুলি মানে গুলি চালানো, গুলোগুলি করেছো। যদি তোমরা আবার এই গুলোগুলি করো না, আমার চেয়ে শত্রু তোমাদের আর কেউ হবে না। মাননীয় সব রাজ্যের মোল্লা ভাইরা, দুধের গাইরা বুঝে গেছে, কাউ মাউ কাউ মাউ কাউ মাউ করছে আর কি। দুধের গাইরা মানছি না, দেখে নেবো, আসলে দেখে নেবে না। দিদি আবার তাদের ঠান্ডা করে দেবে। দিদি যদি ওদেরকে হাত করতে না পারে, দিদির এই যে বলছেন না এত কিছু গল্প, সব মোল্লাদের হাতে আছে, দুধের গাইদের হাতে আছে। ভোটটা তো তারা দেয় রে ভাই, এদের জন্য তো ভোট নয়। মাননীয়ার তুমুল সংকট ওখানে, কিন্তু ওনার দৃঢ় বিশ্বাস দুধের গাইতে মুরগি করে দেওয়া যাবেই, বিজেপির ভয় ধরিয়ে দেওয়া যাবেই, সাম্প্রদায়িক দাঙ্গাও করে দেওয়া যাবে, অসুবিধা নেই। আমি পরিষ্কার করে বলছি, ভোটটা বাদ রেখে কথা বলুন, ন্যায় নীতির কথা বলুন, প্রয়োজনের কথা বলুন, মনুষ্যত্বের কথা বলুন। ফলে যেটা হয়েছে আমি পরিষ্কার করে বলছি, পাপ হয়েছে, গর্হিত অপরাধ হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবে কিনা থাকবে না এটা দুধের গাইরা ঠিক করে দেবে, ন্যায় নীতি ঠিক করে দেবে না। ফলে এখানে ন্যায় নীতি, মানবতার পরাজয় ঘটেছে, মনুষ্যত্বের পরাজয় ঘটেছে। আর শিক্ষার যে সমাধিস্থ হয়েছিল, তার যে চূড়ান্ত যে পেরেকটা প্রথা, সেই চূড়ান্ত পেরেকটা প্রথার সুবন্দোবস্ত হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।